আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৫ এর আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মডেল টেস্ট ২ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এর সমাধান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ১, ২, ৩ পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা ৪ নং থেকে সমাধান করব। ৪ নং থেকে যে বাকি যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমাদের খাতায় সমাধান করে দেখিয়ে দিতে হয়, তাই না? তো আমরা সেই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। দেখো ৪ নংয়ের যে প্রশ্নটা আছে, একটি পানির চৌবাচ্চায় প্রতি মিনিটে ৪ লিটার পানি আসে এবং ১ লিটার পানি খরচ হয়। প্রতি মিনিট পর পানির চৌবাচ্চাটিতে কত লিটার পানি থাকবে? ঠিক আছে, বলেছে একটি পানির চৌবাচ্চাতে প্রতি মিনিটে ৪ লিটার পানি আসে আর ১ লিটার পানি খরচ হয়। তাহলে ১ মিনিটে ৪ লিটার পানি আসে আর ১ লিটার পানি চলে যায়। তাহলে ১ মিনিটে কত লিটার পানি থেকে যায়? ৪ বিয়োগ ১, ৩ লিটার। ১ মিনিটে কতটুকু পানি জমা হয়? ৩ লিটার, তাই না? এখন ২৫ মিনিটে কতটুকু হয়? ২৫ দিয়ে গুণ করলেই পেয়ে যাব। এই যেখানে দেখো করেছে ১ মিনিটে ৪ লিটার আসে, ১ মিনিট আর ১ লিটার চলে যায়, খরচ হয়, তাহলে থাকে হচ্ছে ৩ লিটার। এখন ২৫ মিনিটে জমা হয় ২৫ গুণ ৩। এখন ২৫ আর ৩ গুণ করলে আমরা পেয়ে যাব উত্তর ৩ ২৫ ৭৫ লিটার। ৩ ২৫-এ কত লিটার? ৭৫ লিটার। তাহলে ২৫ মিনিটে কতটুকু জমা হয় পানি? ৭৫ লিটার। এই যে দেখো এখানে উত্তর আছে ২৫ মিনিটে চৌবাচ্চাটিতে ৭৫ লিটার পানি থাকবে। এরপরের প্রশ্ন, ৩টি সংখ্যা দেওয়া আছে ৪, ১২, ১৬। ক নঙে বলেছে ১২ এর ২টি গুণিতক লেখো। তো গুণিতক কিভাবে লেখে? ১২কে ১ দিয়ে গুণ করলে, ২ দিয়ে গুণ করলে, ৩ দিয়ে গুণ করলে, এই যে এইভাবে করে গুণ করে করে আমরা যে গুণফলগুলো পাবো সেইভাবে আমরা গুণিতক বের করতে পারি। তাহলে ১২ এর ২টি গুণিতক বের করার জন্য একে একবার ১ দিয়ে গুণ করবো, একবার ২ দিয়ে গুণ করবো। ১২ একে ১২ একটা গুণিতক আর ১২ দুগুণে ২৪ আর একটা গুণিতক। তাহলে দুটি গুণিতক হচ্ছে ১২ এবং ২৪। এরপর আরও একটি প্রশ্ন রয়েছে এখান থেকে, বলেছে সংখ্যা ৩টির লসাগু নির্ণয় করো। সংখ্যা 3টি কি? ৪, ১২, ১৬। এর লসাগু আমরা নির্ণয় করব। ৪, ১২, ১৬ একে প্রথমে ২ দিয়ে ভাগ করতে পারি। ২ দিয়ে ৪কে ভাগ করলে ২ দুগুণে ৪, এরপর ২ দিয়ে ১২কে ভাগ করলে ৬ দুগুণে ১২, ২ দিয়ে ১৬কে ভাগ করলে ৮ দুগুণে ১৬। এরপর আবারও ২ দিয়ে ভাগ করতে পারি। ২ দিয়ে 2কে ভাগ করলে ভাগফল ১, ২ দিয়ে ৬কে ভাগ করলে ভাগফল ৩, 2 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল ৪। এরপর আর ভাগ করা যায় না, তাহলে যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলো আমরা গুণ করে দিলেই আমরা লসাগু পেয়ে যাব। তাহলে লসাগু কত? ২ দুগুণে ৪, ৪ আর ৩, ৩ ৪ ১২, ১২ আর ৪, ৪ ১২ ৪৮। লসাগু হচ্ছে ৪৮। এরপরের প্রশ্নে চলে যাব। ৬ নং একটি লোহার দণ্ডের চিত্র দেওয়া আছে। এই দণ্ডটি হচ্ছে ২.৫ মিটার। এখন বলা হয়েছে লোহার দণ্ডটির ওজন ৩.৭৫ কেজি। মানে এই পুরোটুকুর ওজন হচ্ছে ৩.৭৫ কেজি আর পুরোটুকু হচ্ছে কতটুকু? ২.৫ মিটার। এখন বলেছে এবং প্রতি কেজি লোহার মূল্য হচ্ছে ৮০ টাকা। ক নঙে প্রশ্ন করেছে প্রতি মিটার লোহার দণ্ডের ওজন কত কেজি? প্রতি মিটার মানে ১ মিটার লোহার দণ্ডের ওজন কত কেজি? দেওয়া আছে কি পুরাটুকু হচ্ছে ২.৫ মিটার আর পুরাটুকুর ওজন হচ্ছে ৩.৭৫ কেজি। অর্থাৎ ২.৫ মিটারের ওজন হচ্ছে ৩.৭৫ কেজি। অর্থাৎ কি ২.৫ মিটার লোহার দণ্ডের ওজন ৩.৭৫ কেজি। সুতরাং ১ মিটার অর্থাৎ প্রতি মিটার মানে ১ মিটার। ১ মিটার লোহার দণ্ডের ওজন কি কম হবে? তাহলে ৩.৭৫কে ভাগ করতে হবে ২.৫ দিয়ে। ২.৫ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল যেটা পাবো সেটাই হবে উত্তর। এখন ভাগ কিভাবে করে খেয়াল করে, এখানেও দশমিক আছে, এখানেও দশমিক আছে। এইখানে যে ভাগটা করা হয়েছে এখানে ২ ঘর পর দশমিক আছে আর এখানে ১ ঘর পর দশমিক আছে। তাহলে এই দুটো সংখ্যাকেই যদি আমরা 2টা শূন্য আছে এমন সংখ্যা দিয়ে গুণ করি, এইখানে যেহেতু 2টা ঘর পর দশমিক আছে তাহলে আমরা ১০০ দিয়ে যদি এই সংখ্যাটিকে গুণ করি তাহলে এই সংখ্যাটিকেও ১০০ দিয়ে গুণ করতে হবে। 2টা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি ১০০ দিয়ে গুণ করি এই দশমিকটা উঠে যায় আর এখানে যদি 2টা শূন্য অর্থাৎ ১০০ দিয়ে গুণ করি তাহলে একটা ঘর পরে যেহেতু দশমিক আছে তাহলে এই দশমিকটা উঠে যাবে, সাথে আরও একটা শূন্য হবে। ঠিক আছে, মানে দশমিকটা ২ ঘর পরে যাবে। ঠিক আছে, আবার এখানেও দশমিকটা ২ ঘর পরে যাবে, তাহলে এখানে একটি শূন্য লাগবে। তাহলে এখানে হবে ৩৭৫ আর এখানে ২৫০। ৩৭৫ ভাগ ২৫০। এখন ভাগ করো, ভাগের নিয়মে ভাগ করলে ভাগফল পাবে ১.৫ কেজি। ১.৫ কেজি। তাহলে এটা কি? এটা হচ্ছে ১ মিটার লোহার দণ্ডের ওজন হচ্ছে ১.৫ কেজি। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। এর পরের প্রশ্ন, আরও একটা প্রশ্ন করা হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে লোহার দণ্ডটির মূল্য কত? মূল্য কত? লোহার দণ্ডটির মূল্য কত? বলেছে প্রতি কেজির মূল্য হচ্ছে ৮০ টাকা আর পুরো দণ্ডটা হচ্ছে ৩.৭৫ কেজি। তাহলে ৩.৭৫ কেজির ওজন কত হবে? ৮০ গুণ ৩.৭৫ টাকা। ১ কেজি লোহার মূল্য হচ্ছে ৮০ টাকা, তাহলে ৩.৭৫ কেজি লোহার মূল্য হবে ৮০ গুণ ৩.৭৫ টাকা। এখন গুণ করলে গুণফল হবে ৩০০ টাকা। এরপর চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে লোহার দণ্ডটির অর্ধেকের ওজন কত কেজি?
পুরাটুকুর ওজন হচ্ছে 3.75 কেজি। লোহার দণ্ডটির পুরোটুকুর ওজন কতটুকু? 3.75 কেজি। এখন লোহার দণ্ডের অর্ধেকের ওজন যদি বের করতে চাই তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে তো আমরা অর্ধেক পেয়ে যাব। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1.875 কেজি। তাহলে লোহার দণ্ডটির অর্ধেকের ওজন কি 1.875 কেজি। এটাই হচ্ছে উত্তর। এরপর চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে আছে তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে। তামিমের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে, সেমভাবে সাকিবেরটাও দেওয়া আছে। প্রথম প্রশ্ন, তামিমের রানের গড় নির্ণয় করো। তামিমের রানগুলো কি কি? 75, 72, 57, 93 আর হচ্ছে 88। তো গড় রান নির্ণয় করতে গেলে এই সবগুলো যোগ করব, আর এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে ভাগ করব। এই যে যোগ করা হয়েছে, প্রথমে যোগফল হয়েছে 395, তারপর 5 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে গড় রান পাওয়া গেছে। গড় রান হচ্ছে 79। এরপর খ নং প্রশ্নে দেওয়া আছে সাকিবের রানের গড় নির্ণয় করো। তাহলে সাকিবের রান গড় আমরা একইভাবে নির্ণয় করতে পারবো। প্রথমে সাকিবের এই সবগুলো রান যোগ করব, আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? সাকিবের সবগুলো রান যোগ করে পাওয়া গেছে 315, তারপর 5 দিয়ে ভাগ করে গড় রান পাওয়া গেছে 63। এরপরের প্রশ্ন, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত? তাহলে তামিম আর সাকিবের গড় রান কত পেয়েছি আমরা? তামিমের গড় রান পেয়েছি 79, সাকিবের গড় রান পেয়েছি 63। তাহলে পার্থক্য বের করতে গেলে 79 আর 63 বিয়োগ করে দিলে আমরা পার্থক্য পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা বিয়োগ করে দিলে পার্থক্য পেয়ে যাব। তাদের গড় রানের পার্থক্য হচ্ছে 16। এই যে 79 আর 63 বিয়োগ করে তাদের গড় রান পাওয়া গেছে 16, গড় রানের পার্থক্য পাওয়া গেছে 16। এরপর চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে একটি দোকানে 2800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, 20% কমে মানে কি? 20% কম মানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, সেই 100 টাকার থেকে 20 টাকা কমে, 100 টাকা থেকে 20 টাকা কমে সে বিক্রয় করেছে, তার মানে 80 টাকায় বিক্রয় করেছে। তাহলে কি তার ক্ষতি হয়েছে? তাহলে 20% কমে যদি 100 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে এই যে 2800 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে, আগে সেই ক্ষতিটা বের করতে হবে। তাহলে ক্ষতিটা কত? ক্ষতি হবে 2800 এর 20%। 20% মানে কি? 100 ভাগের 20। 20% মানে হচ্ছে 100 ভাগের 20। এখন 100 আর এই 2800 যদি আমরা কাটাকাটি করি, মানে ভাগ করি, তাহলে এখান থেকে 2টা শূন্য চলে যাবে আর 100 কাটা যাবে। তাহলে থাকবে উপরে 28 আর এখানে 20। 28 আর 20 যদি গুণ করে দিই তাহলে হবে 560 টাকা। অর্থাৎ মোট হচ্ছে 560 টাকা ক্ষতি হয়েছে তার। ঠিক আছে, তো এত টাকা যদি ক্ষতি হয়, এখন এই পণ্যটি ক্রয় করেছে হলো কত টাকা? 2800 টাকা ছিল ক্রয় মূল্য। যদি ক্ষতিটা আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ক্রয় মূল্য ছিল 2800 টাকা, বিয়োগ এই 560 টাকা যে ক্ষতি হয়েছে সেটা বিয়োগ করে দিলে বিয়োগফল পাবো 2240 টাকা। অর্থাৎ নির্ণয় বিক্রয় মূল্য হচ্ছে 2240 টাকা। ঠিক আছে, ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করে দিলে আমরা বিক্রয় মূল্য পাই, তাই তো? আর লাভের বেলায় উল্টাটা, লাভের সময় যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কিভাবে পাই? ক্রয় মূল্যের সাথে লাভ আমরা যোগ করে দিলে বিক্রয় মূল্য পাই। এরপর চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে একটি বাস দুপুর 2টা 30 মিনিটে ছেড়ে 7 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। বাসটি কখন গন্তব্যে পৌঁছায়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপর বলেছে যদি বাসটি রাত 8টায় গন্তব্যে পৌঁছায় তবে কতক্ষণ সময় লাগবে? এটা হচ্ছে আরও একটা প্রশ্ন। অর্থাৎ একটি কথা থেকে 2টি প্রশ্ন করা হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর দিব, বাসটি কখন গন্তব্যে পৌঁছায়? বাসটি হচ্ছে দুপুর 2টা 30 মিনিটে ছেড়েছে আর 7 ঘন্টা পর গন্তব্যে পৌঁছাইছে। তাহলে এখানে আমরা এভাবে হিসাব করব। প্রথমে ঘন্টা মিনিট, এখানে শুরু করেছিল মানে বাসটি ছেড়েছিল কয়টায়? 2 ঘন্টা 30 মিনিটে, তাহলে ঘন্টায় 2 আর মিনিটে 30। আর কতক্ষণ পর গন্তব্যে পৌঁছেছে? 7 ঘন্টা পর, তাহলে ঘন্টায় 7 আর মিনিটে হচ্ছে 0। এখন দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে কয়টায় গন্তব্যে পৌঁছায়। এখানে 30 মিনিট আর 0 মিনিট যোগ করলে 30 মিনিট, আর 7 ঘন্টা 2 ঘন্টা যোগ করলে 9 ঘন্টা। তার মানে যোগ করে আমরা কত পেয়েছি? বাসটি রাত কি 9 ঘন্টা 30 মিনিটে গন্তব্যস্থলে পৌঁছিয়েছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে যদি বাসটি রাত 8টায় গন্তব্যে পৌঁছায় তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে যে 8টায় পৌঁছাইছে এটা থেকে কত ঘন্টায় বাসটি ছেড়েছে সেটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে ঘন্টা মিনিট লিখে আমরা এটা বিয়োগ করব। ঘন্টা মিনিট, বাসটি গন্তব্যে পৌঁছাইছে 8
8টায়, রাত 8টায়, তাহলে ঘন্টায় 8, মিনিটে 0। আর বাসটি ছেড়েছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে ঘন্টায় 2 আর মিনিটে 30। এখন দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা যদি বিয়োগ করি, দেখো বিয়োগের সময় আমরা কি করি, এখানে আছে 0 মিনিট, এখানে 30 মিনিট। আমরা কি 0 মিনিট থেকে 30 মিনিট বিয়োগ করতে পারি? পারি না। বিয়োগের নিয়মে আমাদের উপরের এই সংখ্যাটাকে কি করতে হবে? বড় করতে হবে। আমরা বিয়োগ যেভাবে করি, যে উপরে ছোট সংখ্যা থাকলে সেটাকে বড় করি। কিভাবে বড় করি? আগের ঘর থেকে একটা সংখ্যা এনে বড় করি, তাই না? ঠিক একইভাবে এখানেও আমাদের এই 0 মিনিটকে বড় বানাতে হবে। এখানে এই 0 মিনিটকে বড় বানাতে হলে আমাদের আগের ঘরে আছে 8, এই 8 থেকে 1 নিয়ে এইখানে বড় বানাতে হবে। দেখো আমরা আগের ঘর থেকে যদি 1 আনি, 1 মানে কি 1 ঘন্টা না? আগের ঘরটা কি ঘন্টার না? তাহলে এখান থেকে যদি 1 ঘন্টা আমি এই মিনিটে নিয়ে আসি, তাহলে 1 ঘন্টা মিনিটে আনলে কত মিনিট হবে? 60 মিনিট। 1 ঘন্টা যদি মিনিটে নিয়ে আসি তাহলে কত মিনিট হবে? 60 মিনিট। অর্থাৎ এখান থেকে আমরা 1 নিয়ে আসবে এটাকে বড় বানানোর জন্য, আর এই মিনিটে একটা চলে এসে কত হয়ে যাবে? এটা 60 মিনিট হয়ে যাবে। এখন 60 থেকে যদি 30 আমরা বিয়োগ করে দেই, তাহলে কত মিনিট হবে? 30 মিনিট। 60 থেকে যদি 30 বিয়োগ করে দেই, তাহলে কত মিনিট হবে? 30 মিনিট। এখন দেখো এই 8 থেকে কিন্তু আমরা আগেই 1 নিয়ে গিয়েছি এটাকে বড় বানানোর জন্য, তাহলে 8 কত হয়ে গেছিল? 7। 8 কত হয়ে গেছিল? 7। এখন সেই 7 থেকে এটা কিন্তু 7 হয়ে গেছে। এখন 7 থেকে 2 বিয়োগ করো, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5। এই হিসাবটা যদি কারো জটিল লাগে, সে একটু পেছন থেকে টেনে হিসাবের বিবরণটা আরও একবার দেখো কিভাবে বিয়োগটা করেছি। তো ফলাফল কত হয়েছে? 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ বাসটির রাত যদি 8টায় গন্তব্যে পৌঁছায়, তাহলে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এরপর চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে একটি আয়ত আঁকো যার ভূমি হবে 5 সেন্টিমিটার, উচ্চতা হবে 3 সেন্টিমিটার। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লেখো। তো আমাদের যেহেতু এটা আঁকতে হবে, আমরা এভাবে দেখাতে পারি যে এখানে কিভাবে এঁকে দিয়েছে, কিন্তু আমাদের খাতায় কলমে যেহেতু আঁকতে হবে, তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের খাতায় কলমে কিভাবে আঁকতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চলো আমরা খাতায় চলে যাই। দেখো চিত্রটি অঙ্কন করার জন্য প্রথমেই আমাদের একটি স্কেল লাগবে। এই স্কেলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করবো। দেখো এই যে এখানে 1, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত 5 সেন্টিমিটার পর্যন্ত একটি রেখা অঙ্কন করব। স্কেলের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করলাম। এবার এই স্কেলটি এখান থেকে সরানো যাবে না, কারণ আমরা এর পরের ধাপে কি করব? লম্ব অঙ্কন করব। প্রথম ধাপে অঙ্কিত এই রেখার উপর জ্যামিতি বক্সের এই যে এটাকে বলে ত্রিকোণী সেট, এই ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা দুটি লম্ব অঙ্কন করব। কিভাবে? এই স্কেলটি এখানে এই রেখার উপরে ধরবে, তারপর এই ত্রিকোণী সেটটিকে ঠিক এইভাবে মিলিয়ে ধরবে, মিলিয়ে ধরে এইখান থেকে একটি লম্ব অঙ্কন করবে। এই যে এই একদম শেষের প্রান্তে এটাকে মিলিয়ে ধরবে, তারপর এইভাবে করে লম্বটা অঙ্কন করে দিবে। ঠিক একইভাবে আবারও এটাকে এইভাবে করে ধরবে, একদম সমান সমান করে ধরবে। তারপর এইখান থেকে এই প্রান্তে, শুরুর প্রান্তে এসে এখান থেকে লম্ব অঙ্কন করে দিবে। এর পরের ধাপে আমরা কি করব? এই লম্ব দুইটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা আঁকবো। যেহেতু প্রস্থ বলে দিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে এইভাবে করে স্কেলের সাহায্যে আমরা এখান থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি বিন্দু চিহ্নিত করব। এই যে এখানে 3, এইখানে চিহ্নিত করবে, বিন্দু চিহ্নিত করবে। ঠিক একইভাবে এইখানেও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি বিন্দু চিহ্নিত করবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। এর পরের ধাপে এই যে বিন্দু দুটি অঙ্কন করলাম, এই বিন্দু দুটিকে আমরা সংযুক্ত করে দেব। এই বিন্দু দুটিকে আমরা এইভাবে করে সংযুক্ত করে দেব। এই যে আমরা আয়তক্ষেত্রটি পেলাম, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়ত। তাহলে এখানে আমরা নাম দিব A B C D। এখানে এই দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আমরা চিহ্নিত করে মেপে অঙ্কন করেছি। এখানেও দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আমরা মেপে অঙ্কন করেছি, আর প্রস্থ 3 সেন্টিমিটার মেপে অঙ্কন করেছি। এখানেও প্রস্থ 3 সেন্টিমিটার। তাহলে এখানে A B C D হলো কি আমাদের উদ্দিষ্ট আয়ত। আমাদের যে আয়ত অঙ্কন করতে বলেছে সেই আয়ত হচ্ছে A B C D, যেখানে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তো এইভাবে করে খাতায় অঙ্কন করবে। আর অঙ্কনের জন্য যেই স্টেপগুলো তোমরা ফলো করেছো অঙ্কনের বিবরণ হিসেবে, সেই ধাপগুলো তোমরা জাস্ট খাতায় লিখে দেবে, তাহলেই হবে। তো আমরা এগুলো এইভাবে লিখতে পারি। এখানে আয়তের ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। আয়তটি আঁকা হলো। অঙ্কনের বিবরণগুলো কি কি? প্রথমে আমরা কি করেছিলাম? একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা এঁকেছি। তারপর প্রথম ধাপে অঙ্কিত সেই রেখার উপর কি করেছি? জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব এঁকেছি। তারপর লম্ব দুটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা বিন্দু দিয়ে কি করেছি? চিহ্নিত করেছি। তারপর সেই
বিন্দু দুটি আমরা যোগ করে দিয়েছি, তাই না? বিন্দু দুটি যোগ করে দেওয়ার পর আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়তক্ষেত্র। এখন আয়তের বৈশিষ্ট্য চেয়েছে 3টি বৈশিষ্ট্য। আয়তের কি বৈশিষ্ট্য? আয়তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এরপর চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। বলেছে শ্রেণী ব্যবধান 5 ধরে প্রদত্ত অঙ্কগুলোকে সারণীতে সাজাও। ঠিক আছে, এই সারণী সাজানোর কিন্তু খুব সহজ একটা উপায় আছে। ঠিক আছে, তো তোমাদের আমি এই সহজ উপায়টা একটু শিখিয়ে দিব। তো 11 নং সমাধান করার জন্য প্রথমে আমাদের এইভাবে করে একটি ছক অঙ্কন করে নিতে হবে। খেয়াল করো এখানে সবচেয়ে কম সংখ্যা কত? সবচেয়ে কম হচ্ছে এখানে 60, তাহলে 60 থেকে শ্রেণী ব্যবধান শুরু করতে হবে। 60 থেকে যেহেতু বলেছে 5, শ্রেণী ব্যবধান 5 ধরে আমাদের সারণী তৈরি করতে হবে, তাহলে 60-এর পরে আরও 5 যোগ করো, 60, 61, 62, 63, 64, তাহলে 5টা নিলে কত হয়? 64 পর্যন্ত। তাহলে 60 থেকে 64। এর পরেরটা হচ্ছে 65 থেকে আরও 5 নাও, 65, 66, 67, 68, 69। তাহলে শ্রেণী ব্যবধান যদি আমরা 5 নিই তাহলে পরের সংখ্যাটা কত হয়? 69। এখন 69-এর পরে হচ্ছে 70 থেকে ঠিক একইভাবে 5 ব্যবধান নিলে হয় 74। এরপর 75 থেকে 79। আমরা 75 থেকে 79 পর্যন্ত নিয়ে থেমে গিয়েছি, কারণ সবচেয়ে বড় সংখ্যা কত? দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 75। তো 75 যেহেতু সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 75 লেখার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন। এই ঘরে তো আমরা 75 লিখতে পারবো না, কারণ এই ঘর হচ্ছে 74 পর্যন্ত। তাই 75-এর জন্য আমরা একটি ঘর নিয়েছি। এরপর আর লেখার কোনো দরকার নেই, কারণ এরপর আর কোনো সংখ্যা নেই। এখন আমরা টালি সংখ্যাগুলো কিভাবে বসাবো খেয়াল করো। এখানে প্রথমেই আছে 63, তাহলে 63 কোন ঘরে যাবে? এই যে 60 থেকে 64 এই ঘরে আসবে 63, তাই না? তাহলে আমরা এই ঘরে একটা 63 এর জন্য দাগ দিলাম। এরপর আছে কত? 75 কোন ঘরে যাবে? 75 যাবে এই শেষের ঘরে যাবে 75। এরপর আছে কত? 75 আবারও, তাহলে এই 75ও এই ঘরে আসবে। এরপর আছে কত? 71 কোথায় আসবে? এই যে 70 থেকে 74 এই ঘরে আসবে 71। এরপর 75 আসবে 75-এর ঘরে। এরপর আছে 63 আসবে কোন ঘরে? এই প্রথম ঘরে। তারপর 72 কোথায় যাবে? এই যে 70 থেকে 74 এই ঘরে। এরপর 69 যাবে এই ঘরে। এরপর 72 যাবে কি? 70 থেকে 74 এই ঘরে। এরপর 69 কোন ঘরে? এই যে এই ঘরে। 65 থেকে 69 এই ঘরে। তারপর 72 কোন ঘরে? 72 হচ্ছে 70 থেকে 74 এই ঘরে। এরপর আছে 69 যাবে কোন ঘরে? এই যে এই ঘরে। 65 থেকে 69 এই ঘরে। এরপর 63 যাবে কোন ঘরে? 63 যাবে 60 থেকে 64 এই ঘরে। এরপর 75 যাবে কোন ঘরে? 75 যাবে একদম শেষের ঘরে। তারপর আছে 74 যাবে কোন ঘরে? 74 যাবে এই যে এই ঘরে। খেয়াল করো এখানে অলরেডি 4টা দাগ আমরা দিয়েছি। তাহলে টালি সংখ্যায় পঞ্চম দাগটা কিভাবে দেয়? বাঁকা করে, তাই না? তাহলে এখন আমরা পঞ্চম দাগটা দিব এইভাবে বাঁকা করে। তাহলে এই ঘরে দিলাম। এরপর কত আছে? এরপর আছে 60 যাবে কোন ঘরে? 60 যাবে প্রথম ঘরে। এরপর আছে 71 যাবে কোন ঘরে? এই যে এই ঘরে। তারপর আছে কত? 69 যাবে কোন ঘরে? 69 যাবে এই যে এই ঘরে। তারপর আছে 70 যাবে কোন ঘরে? 70 যাবে এই ঘরে। তারপর আবারও 70 আছে, এটাও এই শেষের ঘরে না, যে 70 থেকে 74 এই ঘরে যাবে। এখন টালি সংখ্যাগুলো এইভাবে করে আমরা বসাবো। তারপর আমরা গুনে গুনে সংখ্যাগুলো এখানে লিখে দিব। এখানে কত আছে? 4, তাহলে এখানে আমরা 4 লিখে দিব। এখানেও আছে 4, এখানে আমরা 4 লিখে দিব। আর এখানে কত আছে? এখানে আছে যে 5, তারপর 6, 7, 8 আছে, তাহলে আমরা এখানে 8 লিখে দিব। এরপরেরটাতে আছে কত? 4, এখানে আমরা 4 লিখে দিব। এরপর আমরা মোট যোগ করে লিখে দিব। তাহলে 4 আর 4 কত হয়? 8 আর 8 16, 16 আর 4 20, তাহলে মোট কত হয়েছে? 20। এইভাবে করে আমরা সারণী তৈরি করে দিব। এভাবে করে আমরা সারণী তৈরি করলে খুব সহজেই কোনো ভুল ছাড়া আমরা সারণী তৈরি করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে করে আমাদের এইগুলো লিখতে হবে। তাহলে এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেখো এই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, আর আমি সহজ পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে শেষ প্রশ্ন। এই প্রশ্নটির মাধ্যমে মডেল টেস্ট 2 এর সকল প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে আরও একটি মডেল টেস্ট দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।